কখনো কখনো আমরা এমন কিছু কাজ করে ফেলি যেটা করার পর আর আফসোসের জায়গা থাকে না। যেটা করলে হয়তো না করলে হয়তো আমাদের জীবনটা আরও ভালো হতে পারতো। যাই হোক, আমি দীপান্বিতা। যারা আমায় চেনো না, আমি হলাম তাতান মাম্মার খেলাঘর নামে ইউটিউবে একটা ছোট্ট চ্যানেল আছে। আর যেখানে প্রত্যেক শনিবার আমি নিয়ে আসি ভয়ের অনুভূতি বলে একটা সিরিজ, যেখানে সত্যিকারের মানুষের জীবনে ঘটা অলৌকিক কিছু ঘটনার সমাহার থাকে। আজ যেরকম ঘটনাটা নিয়ে এসেছি, আমি একেবারে চম্পাহাটি থেকে। নামটা অনেকের হয়তো পরিচিত, কারণ এখানে ভীষণ অ্যাফোর্ডেবল প্রাইসে আমরা বাজি কিনি, অনেকেই যাই। সে যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু আজ যেই ঘটনাটা বলবো, একটা পজিশনের ঘটনাও বলতে পারো তোমরা, কিন্তু সেই পজিশন বলো বা সেই দৃষ্টিটা বলো, একটা ছেলের, একটা উজ্জ্বল ভবিষ্যৎযুক্ত ছেলের জীবনটা কিভাবে তছনছ করে দিয়েছে, আজ সেই ঘটনায় তোমাদের সাথে শেয়ার করব। আর বলে রাখি, আমার কাছে যদি তোমরা গল্প পাঠাতে চাও, তাহলে নিচে দেওয়া নাম্বারে কিন্তু অবশ্যই কল রেকর্ড করে পাঠিয়ে দিতে পারো। এবং তোমাদের পাঠানো গল্প যদি আমার ভালো লাগে বা আমাদের দর্শকের খুব ভালো লাগে, তাহলে সেই গল্পটা আমি কিন্তু আনস্ক্রিপ্টেড হরার মাইন্ড বলে যেই পডকাস্টটা হয়, যেখানে শুধুমাত্র হরার বিষয়ে বা ঘটনা প্রচার করা হয়, সেই অনুষ্ঠানে গিয়ে কিন্তু তোমাদের নাম সহ সেই ঘটনা আমি সকলের কাছে শেয়ার করব। আর দেরি না করে, যদি তোমাদের জীবনে ঘটে থাকে কোনো অদ্ভুত অলৌকিক ঘটনা, তাহলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে পাঠিয়ে দিতে পারো। আর চলো, আর একবারে সময় নষ্ট না করে আমরা সোজা ঘটনায় যাই। চম্পাহাটির প্রত্যন্ত এলাকার ঘটনা। এবার বলতে পারো তোমরা, আমি জানলাম কী করে? আমার পাশে একজন ভদ্রমহিলা থাকেন, তার বাপের বাড়ি হলো ওইখানে। উনি ছোটোবেলায় একটা ঘটনা দেখেছিল, যেটা আমাকে শেয়ার করে, আর আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। মেন রোড যাচ্ছে সোনারপুর হয়ে, যেই মেন রোডটা যাচ্ছে একেবারে ঘটকপুকুরের দিকে, সেই রোড থেকে একটা রোড কেটে যাচ্ছে ওই চম্পাহাটির গ্রামের দিকে। ঠিক আছে, প্রথমে গ্রামটার প্রথমে পরে একটা বড় জায়গা, যেখানে তৈরি হয়েছে তোমার ইটভাটা। ঠিক আছে, ইটভাটার পাশ থেকে রাস্তা চলেছে, মাটির রাস্তা, যেটা ভীষণ রকম চওড়া মাটির রাস্তা। ওখান থেকে না তুমি লরিও ঢুকতে পারে, যেহেতু ইটভাটার লরিগুলো তো যায়, সেহেতু লরিও ওই রাস্তা থেকে যেতে পারে। এবং যেই রাস্তাটা গেছে, তার যত দূর চোখ যায় শুধুমাত্র ক্ষেত আর বড় বড় ভেরি। এইগুলো ক্রস করলে প্রায় তোমাকে নাই নাই করে হলো 25-30 মিনিট গাড়িতে যেতে হবে। তারপর যেই গ্রামটা তোমার পড়বে, আজকে ঘটনাটা সেই গ্রামের নামটা আমি এক্স্যাক্ট বলছি না, অনেকটাই লোকেশন দিয়ে দিলাম। আর বহু বছর আগেকার ঘটনা তো, কারণ কি এটা আমি বলতাম না, কারণ অনেকে না অনেক খারাপ কমেন্ট করে যে বানিয়ে বলছে, মিথ্যা বলছে। অ্যাকচুয়ালি সেটা না। যার শুনতে ভালো লাগবে সে শুনবে, যার ভালো লাগবে না সে স্কিপ করে বেরিয়ে যাবে। আমি কাউকে জোর করছি না, কিন্তু বাজে বাজে কমেন্টটা তোমরা করো না। সবাই তো একটা কাজ করে, আমাদের এই কাজটা করতে ভালো লাগে, বা আমি যেই কাজটা করি অনেক লোক আছে যাদের খুব ভালো লাগে, তাই জন্যই এই কাজটা করা। তো খারাপ কমেন্ট করো না, শুনতে ভালো না লাগলে একেবারে শুনো না। এবার চলো গল্পে ফিরি। তো ওই রাস্তার পরে যেই ছোট্ট গ্রামটি পড়ে, বহু বছর আগে, আজ থেকে ধরো 20-22 বছর আগে, ওই গ্রামে একটা নতুন পরিবার আসে। তারা হয়তো সুন্দরবন বা ক্যানিং এরকম কোনো রিমোট এরিয়ায় থাকতো, সেখান থেকে ওরা ট্রান্সফার নিয়ে ওই এলাকায় একটা বড় জায়গা কেনে, প্রায় 2-3 কাঠা জমি কেনে। যেই জমিটা কিনে ওরা সুন্দর করে একটা একতলা বাড়ি বানায়। আর যখনই ওরা জমিটা কেনে, ওই জমির একটা কোনায় ছিল বিরাট বড় একটা তেঁতুল গাছ। ঠিক আছে, যেটা অনেক দিন আগেকার, মানে বছর 2-3 বয়স না, তার বয়স হয়তো কম কম করে হলেও হয়তো 20-22 বছর বয়স। বেশ মোটা গুড়িওয়ালা একটা বড় তেঁতুল গাছ। তো তেঁতুল গাছটা যেহেতু সাইডে ছিল, তো ওদের খুব একটা অসুবিধা হয়নি, সেই কারণে ওরা তেঁতুল গাছটা না কেটেই বাড়িঘর তৈরি করে নিয়েছে। আর ওই এলাকার মোটামুটি 80% লোকই ছিল চাষি। এবার চাষি হওয়ায় সকলের কিন্তু চাষবাস ভালো লাগে না। ওই পরিবারে যে ছোট ছেলেটি ছিল, নাম তার তরুণ, বয়স ওই 20-22 হবে। ও গ্র্যাজুয়েশন কমপ্লিট করে, এরপরে তার জীবনের উদ্দেশ্য হলো একটা ভালো সরকারি চাকরি করা। ও চাষাবাদের এই দিকটা ঢুকতেই চায় না। এবার পরিবারে ছিল মা, বাবা, দাদার বিয়ে হয়ে নতুন বউ, আর সাথে তরুণ। দাদা আর বাবা দুজনেই কাজ করতো খেতে।
অনেকটা বড় ওরা জায়গা কেনে, বাড়িটা না, বাড়ি ছাড়াও আলাদা করে চাষের জমি কেনে, সেখানে ওরা বিভিন্ন ধরনের মানে মৌসুমি ফসল টসল উৎপাদন করতো। তা যেহেতু আমি বললাম গ্রামের 80% লোকই কৃষিজীবী, ওরা যদি মার্কেটে যায় ওই সবজিগুলো বিক্রি করতে, ওদের অনেকটা টাইম যেত। ওই কারণে ওখানে নতুন বাজার বলে একটা পাইকারি সবজির মার্কেট তৈরি করা হয়। ঠিক ওটা হলো ওই ইটভাটার সামনে, অনেক বড়, বেশ কম দামে লোকে নিজের খেতে যা যা চাষ করে ওটা গিয়ে ওখানে বিক্রি করে পাইকারি রেটে। ওরাও তাই করতো। এইভাবে বছর দুয়েক খুব ভালোভাবে কাটে। আর তরুণ যেহেতু বেশিরভাগ সময় বাড়িতে থাকতো, মাঝে মধ্যে দাদা আর বাবাকে হেল্প করার জন্য গেলেও 80% সময় কিন্তু বাড়িতে পড়াশোনা করতো, আর ওই বৌদি বলো মার বলো বিভিন্ন পারফরম্যান্স কেটে দিত। তো একদিনও পড়তে বসেছে, ওরা খুব মনোযোগ সহকারে পড়াশোনা করতো আর খুব ব্রাইট স্টুডেন্টও ছিল। ওর জানলার ঠিক বাইরেই হলো ওই তেঁতুল গাছটা। তো ওর মা এসে বলছে, বাবু তুই তো ফাঁকাই আছিস, তুই না তেঁতুল গাছের এই ডালগুলো একটু ছেটে দে, কারণ ঝড় বৃষ্টির সময় এসছে, জ্যৈষ্ঠ বৈশাখ মাস, ওই ডালগুলো দেওয়ালে লাগলে দেওয়ালের মানে বালি সিমেন্ট খসে যাবে বা ছাদটাও ক্ষতিগ্রস্ত হতে পারে। তো ও গিয়ে একটা সময় করে 2-3 দিনের মধ্যে কাজটা কমপ্লিট করেছে। এইভাবে আবার দিন এগোয়। আবার কিছুদিন পর মা বলে, বাবু একটু ওই পেছন দিকটা ঝাড়টার দিয়ে দে তো, প্রচুর পরিমাণে তেঁতুলের পাতা পড়েছে। একটা অদ্ভুত বিষয়, অত বড় পুরনো তেঁতুল গাছ হওয়া সত্ত্বেও ওই গাছে কিন্তু কখনো কোনো রকম ফল হতো না, ফুল হতো কিন্তু কোনো রকম তেঁতুল হতো। এইভাবে মাসের পর মাস কাটতে থাকে। গাছটা নিয়ে বিভিন্ন অসুবিধা হয়, কখনো তার ডাল ভেঙে যাচ্ছে, পুরো ডালটা কাটতে হচ্ছে, কখনো তার পাতা পড়ছে, কখনো ঝড় বৃষ্টি আসার আগে গাছটাকে ভালো করে ঝেড়ে কেটে পরিষ্কার করতে হচ্ছে। তো এই সমস্ত কাজগুলোই পড়ছিল ওই তরুণের উপরে। তো ও না একটা সময় ভীষণ রকম বিরক্ত হয় যে রোজ একই কাজের জন্য আমার পড়াশোনা হ্যাম্পার হচ্ছে, বা আমার ভালো লাগে না এইসব কাজ করতে, সময় নষ্ট। তো তখন মাকে বললো, মা গাছে তো তেঁতুল হয় না, আমি এক কাজ করি, না হয় গাছটাকে কেটে দিই, সেই কোনো তো দরকার পড়ছে না, ছাওয়াটা এমনভাবে পড়ছে যেটা আমাদের দরকার পড়ে না, তাহলে কি আমি গাছটা কেটে দেবো? আর মা বলে, দেখ যেটা ভালো বুঝিস কর, আমি কোনো আপত্তি করব না। তা ও পরের দিন লোক নিয়ে এসে অনেক কষ্ট করে, যেহেতু অনেক মোটা গুড়ি ছিল, আর এখানে তো তবু মেশিন পাওয়া যায়, সেই সময় তো মেশিন টেশিন ছিল না, ওই কুড়ুল দিয়েই কাটতে হতো। তা আস্তে ধীরে অনেকটা সময় নিয়ে ওই গোড়া থেকে গাছটি কেটে এবার ফেলে দেওয়া হয়। এবার সেদিন রাত্রিবেলা তরুণ ঘুমোচ্ছে, ওর পার্সোনাল রুম রয়েছে, আর আগেই বলেছি যে তরুণের রুমের যেই জানলাটা যেখানটা ও পড়তে বসতো ঠিক তার বাইরেই ছিল গাছটি। ও না পড়ছে, হঠাৎ করে ওর মনে হলো যে ওই গাছের যে গুড়িটার ওখানে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে। ওনা ভালো করে দেখলো, পর্দা টর্দা সরিয়ে, দেখছে না, চোখের ভুল। ও আর কোনো মাইন্ড করেনি, দিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে। আমি আগেই বলেছি যে ওর বাবারা মাঝে মধ্যে তরুণকে নিয়ে যেত ওই হাটে। তো রাত্রিবেলা ধরো ওই 4:30 4:45 নাগাদ বা তারও আগে ওর বাবা দাদা ঘুম থেকে যখন উঠতো ওকে ডাকতো, দিয়ে ও একটু টুকটাক হেল্প করতো, ওই মানে বাজার পর্যন্ত যেত, হাট পর্যন্ত, তারপরে ও আবার রিটার্ন বাড়িতে চলে আসতো। তা যেদিন ওই গাছটা কাটা হয়েছে সেদিন রাত্রেবেলা হঠাৎ ওর ঘরে আওয়াজ হচ্ছে, দরজা ঘটঘট করছে, মনে হচ্ছে যেন বাবা ডাকছে। ও বুঝতে পেরেছে যে বাবা ডাকছে, আজকে হাটে যেতে হবে বাবার সাথে। ও তাড়াতাড়ি ড্রেস পরে নিয়ে বেরিয়ে গেছে। আর তালাটা নিজেই খুলেছে, ও ভেবেছে হয়তো ওয়াশরুমে বাবা গেছে, এবার রেডি হচ্ছে, আমি যাই সেই কাজটা, আমার কাজটা আমি রেডি করে দিই, চলে আসতে পারবো, যত তাড়াতাড়ি কাজ রেডি করবো আমি তত তাড়াতাড়ি বাড়ি রিটার্ন আসবো, এসে ঘুমোতে পারবো আর কি। ও বেরিয়ে গেছে। বেরিয়ে গিয়ে যখন ওনা ঘড়ি টড়ি আর দেখেনি যে কটা বাজে বা কিছু, ঘড়ি দেখেনি, একেবারে ডাইরেক্ট ওদের একটা বিরাট বড় জায়গা ছিল, একটা ছাউনি দেওয়া, যেখানে না এই যে সমস্ত সবজি নিয়ে যাওয়ার জন্য যেই ভটভটি ভ্যানগুলো হয় দেখবে, ওই ভ্যানগুলো গ্যারেজ করে রাখা হতো, বা সবজি টবজি প্যাকিং করে ভ্যানের মধ্যে রাখা হতো, ভোরবেলা সবাই ওই ভ্যান চালিয়ে ওই বাজারে চলে যেত।
ও যখন ওইখানে যায়, অন্যান্য সময় যখন যায় দেখে দেখে আরও সবাই লোকজন এসে গেছে, কিন্তু সেদিন যখন ও যায় ও কিন্তু ওখানে না কাউকে দেখতে পায় না, পুরোটাই ফাঁকা। মাঠের মাঝখানে অনেকটা ওই তোমার ওই চাষের ক্ষেতের লাগোয়া একটা জায়গা, তো ও না কাউকে দেখতে পায় না। ও যখন দেখতে পায় না ভীষণ রকম অবাক হয়, ভাবে যে বাবা আমি হয়তো ভুল টাইমে এসেছি বা ভুল শুনেছি, ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম। তো ওনা তখন কিছু ডিসাইড করে না, 5-10 মিনিট ওয়েট দেখে না কেউ আসছে না। এবার ও শিওর যে ও ভুল শুনেছে, আর নয়তো ও মানে বেশি তাড়াতাড়ি এসে পড়েছে, নয়তো ঘুমের মধ্যে কিছু একটা শুনেছে, বাবা দাদা হয়তো ডাকেই নি ওকে। ও এবার রিটার্ন আসছে। ও যে রিটার্ন আসছে 2-4 মিনিট হেঁটেছে, হাঁটার পর না পেছন থেকে ঘুঙুর, চেনো তো, যে ধরো ডান্স ক্লাসে ভর্তি হলে একসাথে বেশ অনেকগুলো ঘুঙুর মিলিয়ে যেই পায়ে পড়ে নাচে, বা কত্থক নাচে যে ঘুঙুরগুলো ব্যবহার হয়, ছমছম করে আওয়াজ হয়, ওই ঘুঙুরের আওয়াজ। একটা পায়ের তড়া বা পায়ের নুপুর না, কিন্তু ঘুঙুরের আওয়াজ। প্রথমে আওয়াজ হচ্ছে ছম ছম ছম। ও না হঠাৎ ভীষণ রকম ডাউট হলো, ফাঁকা মাঠের মধ্যে যেখানে মেয়েরা কখনোই আসে না, সব ছেলেদেরই যাতায়াত, হঠাৎ করে ঘুঙুরের আওয়াজ কী হবে? ও না পিছন ঘুরে দেখেছে, দেখছি পেছনে কেউ নেই, ওই গাড়িগুলো বা ভ্যানগুলো ওরকমই দাঁড়িয়ে রয়েছে। ওরা আবার তাড়াতাড়ি মানে পা চালাতে শুরু করেছে। ও যত জোরে পা চালাচ্ছে ঘুঙুরের আওয়াজও কিন্তু ঠিক ততটা তীব্র এবং দ্রুত হচ্ছে। ও একটা সময় পর দৌড়াতে শুরু করেছে, ভীষণ রকম দৌড়াচ্ছে। তারপরে ওর আর কিছু মনে নেই, বাস এইটুকুনি মনে আছে যে পেছনে ঘুঙুরের আওয়াজ আসছিল আর এইদিকে ও দৌড়াচ্ছিল। এতক্ষণ হওয়ার পর এবার ওর বাবারা সত্যি সত্যি ওকে ডাকার জন্য উঠেছে। উঠে দেখছে ছেলের ঘর খোলা, বারান্দারও গেট খোলা, কিন্তু ঘরেও কেউ নেই, বাইরেও কেউ নেই। তরুণ তরুণ করে সারা পাড়া ডেকে বেরিয়েছে ওরা, কিন্তু কোথাও তরুণের কোনো খোঁজ পাওয়া যায় না। এই করতে করতে প্রায় তখন 7:30-8টা বাজতে যায়। প্রায় 2-2.5 ঘন্টা ওরা খোঁজাখুঁজি করেছে, দাদা বাবা বাড়িতে যত লোক ছিল। যেহেতু ওরা নতুন এসেছিল তো সবাইকে তো খুব বেশি চেনে না, তো ওদের চিৎকার চেঁচামেচিতে এমনিই লোকজন বেরিয়ে আসে, তারাও খোঁজাখুঁজি করে। যখন সব গ্রামের পুরো এরিয়া খুঁজে নিয়েছে, কোথাও যখন পায়নি, তখন ওর মার কি খেয়াল হয়েছে, ওদের বাড়ির পেছনে ছিল একটা পুকুর, বিরাট বড় একটা পুকুর। আর ঘটনাটা শুরু হয়েছে ঠিক ওই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে, তো গরমকালে আর কি। সেই কারণে পুকুরটা না জলটা শুকিয়ে মিডিলে চলে গেছে, আর পাশটা পুরো কাদা, আর পুকুরটার চারপাশে ছিল তাল গাছ। ওর মা খুঁজছে খুঁজছে ওই পুকুরের কাছে গেছে, খুঁজতে খুঁজতে গিয়ে দেখছে অদ্ভুতভাবে ওর ছেলে পড়ে রয়েছে, কিন্তু ছেলের গায়ে কোনো রকম বস্ত্র নেই, বিবস্ত্র, একটা সুতো পর্যন্ত নেই, পুরো উলঙ্গ হয়ে ও পড়ে রয়েছে। আর সারা অঙ্গে ধরো বড় বড়, যাদের বাড়িতে বিড়াল আছে রিলেট করতে পারবে তারা, আঁচড়ালে দেখবে লাল একটা দাগ পড়ে। বডির এমন কোনো জায়গা নেই যেখানে ওই লাল আঁচড়ের দাগ ওর নেই। ওর সারা বডিতে ওই রকম আঁচড়ের দাগ ভরে রয়েছে, এমনকি মুখ, চোখ, নাক, কান, সমস্তটাই, দেহের সমস্ত অঙ্গ। ওর মা তো দেখে অবাক যে ছেলের এই অবস্থা, কাদা টাদা মেখে পড়ে রয়েছে। ওর মা ঘর থেকে দৌড়িয়ে একটা গামছা নিয়ে গিয়ে ছেলের, মানে যেহেতু বিবস্ত্র অবস্থায় পড়েছিল, লজ্জা ঢাকার একটা বস্ত্র হিসাবে দিয়ে বাকি সবাইকে ডেকে নিয়ে এসে ঘরে নিয়ে যাওয়া হয়। যথারীতি ওকে শুশ্রূষা করার পর, পরিষ্কার পরিচ্ছন্ন করার পর জিজ্ঞাসা করা হয় যে কী হয়েছিল, তুই ওখানে গেলি কী করে? ছেলেটি তখন সবটা জানায় যে আমি রাত্রেবেলা এরকম চলে গেছিলাম, হয়তো ভুল শুনেছি বা স্বপ্নের মধ্যে শুনেছি। আফটার দ্যাট আমি যখন রিটার্ন আসছিলাম তখন পেছন থেকে ঘুঙুরের আওয়াজ পাই, আমি দৌড়িয়েছি, আর তারপরে আমার কিছু মনে নেই। তারপর তো আমি দেখছি আমি ঘরের মধ্যেই রয়েছি। তাই এবার সকলে ভাবে কোনো কারণে হয়তো ভয় পেয়েছে, অন্ধকার রাস্তা, বুঝতে পারেনি ওই কাদা জলের মধ্যে পড়ে গেছে, এই জন্য এইরকম আঁচড়ে টাচড়ে গেছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এইভাবে ওরা তারপরে যে যার নিজেদের কাজে চলে গেছে। ও সারাদিন কিন্তু বিশ্রাম নিয়েছে। দুপুরবেলা মা ডাকছে যে বাবু খেতে আয়, তরুণ বাবা খেতে আয়। এসছে। ওনার সবসময় একসাথে বৌদি, মা, সবার সাথে
খুব মিলেমিশে থাকতো, কথা বলতো। ও যেহেতু অনেকটা বেশি এডুকেটেড ছিল ওদের চাইতে, তো খুব জ্ঞান ট্যান দিত যে এটা খেলে এটা হয়, এখানে গেলে এটা, বিভিন্ন ধরনের গল্প ওদেরকে বলতো। অনেক ম্যাগাজিন পড়তো, অনেক বই পড়তো। তো ওর কাছে ভীষণ রকম স্টোরিও মানে কালেকশন ছিল, তো ওইগুলো মা আর বৌদির সাথেও খুব সুন্দরভাবে শেয়ার করতো। তো ও যখন খেতে বসে, ও কিন্তু প্লেটটা নেয়, খাবার থালাটা নেয়, নিয়ে নিজের ঘরে চলে যায়। ওর বলে কি আজকে আমাদের সাথে খাবি না? বল, ও শুধু না বলে দিয়ে রুমে চলে গিয়ে রুমের বন্ধ করে দেয় দরজা। মা আর বৌদি ভাবে হতে পারে যে আজকে শরীরটা ভালো নেই, সকালবেলা ওই রকম গেছে, একটা খারাপ ইনসিডেন্ট হয়েছে, তাই হয়তো ওর মুডটা অফ। তো ওরা আর কিছু কথাবার্তা জিজ্ঞাসা না করে নিজেদের মতো খেয়ে দে নিজেদের কাজে চলে গেছে। রাত্রেবেলা ডাকছে ওকে, কোনো আওয়াজ ও মানে ও আসেনি। ডাকছে, কি রে কেমন আছিস? না, হ্যাঁ ভালো আছি, আমি বেরোতে পারবো না, আমি এখন পড়াশোনা করছি। ঠিক আছে, পড়াশোনা করছে। সারাটা রাত ছেলেটা বেরোলো না, খেলেও না। ঠিক আছে, পরদিন সকাল, গ্রামের দিকে দেখবে বাড়ির মহিলারা ঠিক 5টা, 5:30 কি 6টার মধ্যে উঠে পড়ে। ওর মাও ওরকম ভোরবেলায় রোজ উঠতো। গরুকে খেতে দেওয়া আছে, ছাগল রয়েছে, তারপরে ঘরের উঠোন পরিষ্কার করা, এরকম বিভিন্ন যে সমস্ত ঘরের কাজ থাকে উনি সকালবেলা উঠেই সেগুলো করতে শুরু করতেন। তা উনি ওনার টাইম মতো 5টা, 5:30টায় যখন উঠেছেন, অদ্ভুতভাবে উনি দেখছেন যে ছেলের রুমের দরজাটা খোলা, ঘরে কেউ নেই, এইদিকে বারান্দার দরজাও খোলা। ওনার মনে না ভীষণ রকম কু ডেকেছে, কোথায় গেল ছেলে। আবার চিৎকার চেঁচামেচি মিচিতে বাড়ির লোকও উঠেছে, যেরকম পাড়ার লোকও উঠেছে। খোঁজ ছেলেকে কোথাও খুঁজে পায় না। তারপর ওর মা ভাবলো যে আরেকবারও গিয়ে দেখি ওই পুকুরে আর থাকতে পারে, আগের বার আমি পেয়েছিলাম ওখান থেকে। যেই ওই পুকুরের ওখানে গেছে, গিয়ে দেখতে পাচ্ছে ছেলে একই অবস্থায় ওখানে পড়ে রয়েছে। এবার ওই অবস্থায় ওর মা দেখে কান্নাকাটি রীতিমতো শুরু করে দিয়েছে যে কি অবস্থা, আমার ছেলে এরকম পড়ে আছে কেন। তা ওকে নিয়ে আসা হয়। নিয়ে এসে ওকে, ওর তখন আর কোনো নিজের সেন্সে নেই, ওকে কিছু জিজ্ঞাসা করলেও উত্তরটাও পর্যন্ত দিতে পারছে না। শুধু ফ্যাল ফ্যাল করে ওর যেই মানে যেখানে পড়ার টেবিল, ঠিক তার বাইরেটা যেখানে গাছটা ছিল আর কি, ওইখানটা তাকিয়ে রয়েছে। এবার এরা ভাবলো যে হতে পারে কিছু নেশাট ভান করে ফেলেছে, বা সেই কারণে হয়তো ওখানে গিয়ে পড়ে রয়েছে। তা ওর বাবা আর দাদা তো একেবারেই মানে রেগে রয়েছে যে তুই এমন কি খাচ্ছিস, খাওয়া দাওয়া করছিস যে ওখানে গিয়ে পড়ে আছিস, লোক হাসাচ্ছিস, তো এটা শিক্ষিত ছেলে, তোকে নিয়ে আমরা গর্ব করি, তুই এরকম কাণ্ড কারখানা করছিস। ও কিন্তু কোনো উত্তর নেই। ঠিক আছে, দুপুরবেলা মা এসছে, বাবু চান করবি চ। যাবো না। মা যে এসছে না, মানে ও একটু মানে বিরক্ত হয়ে গেছে। ঠিক আছে, যে ধরো আমি যদি কারোর সাথে কথা বলি, ফট করে একটা আনএক্সপেক্টেড পার্সন চলে আসলে আমরা যেরকম বিরক্ত হব, ও কিন্তু ঠিক সেরকম একটা বিরক্ত ভাব দেখায়, মাকে বের করে দেয়। চান করে না, 2 দিন হয়ে গেছে ও কিন্তু চান করেনি। আবার দুপুরবেলা আসা, দুপুরবেলা এসেছে, আবার খাবার নিয়েছে, রুমে চলে গেছে। এবার থেকে ও কি করলো, ও রুম থেকে বেরোনো একেবারে বন্ধ করে দিল। শুধু আসতো, টাইম মতো থালাটা নিত, খাবার টেবিলে নিয়ে দরজা বন্ধ করে চলে যেত, কারোর সাথে কোনো রকম কথাবার্তা একেবারে বন্ধ। রাত্রেবেলা যখন ওর মা ওর রুম থেকে পাস করছে, দেখছে ঘরের ভেতরে লাইট জ্বলছে, এবং মৃদু স্বরে না একটা মহিলা মতো একটা কণ্ঠ, সে মাঝে মাঝে হাসছে। আর পুরুষ কণ্ঠটি মানে তার ছেলে তরুণের গলায় কিছু একটা বলছে, কিন্তু ওরা যে কি আলোচনা করছে এক্সাক্ট কিন্তু বোঝা যাচ্ছে না, কিন্তু এটা বোঝা মানে অনুভব করা যাচ্ছে যে ভেতরে কিছু একটা কথা হচ্ছে, বা খুব ইন্টারেস্টিং কথাবার্তা হচ্ছে, যেখানে দুজনেরই খুব মানে মনোযোগ দিয়ে হাসাহাসি করে একটা রোম্যান্টিক আলোচনা হচ্ছে। এবার ওর মা কী করেছে, গেটটা খুলে দেখেছে ছেলে বসে রয়েছে ঠিক ওই বাইরে তেঁতুল গাছটার দিকে তাকিয়ে, আর গালে হাত দিয়ে হাসাহাসি করছে। কিছুক্ষণ ওর মা দাঁড়িয়ে রয়েছে। তারপর উনি বুঝতে পারলো যে বাইরে থেকে কেউ ওকে ইশারা করলো, মানে বোঝা যায় যে তাকাও, পেছনে কেউ এসছে, এরকম একটা ভাব হলো। ও সঙ্গে সঙ্গে পিছনে ঘুরলে বিরক্ত, তুমি না বলে রুমে ঢুকেছো কেন, এই জন্য আমি গেট বন্ধ করে রাখি।
ওর মা যখন মানে বেরোবে একটা জিনিস নোটিস করলো, ওর দুপুরবেলা করে যে খাবারগুলো নিয়ে আসে, খাবারগুলো কিন্তু ও জমিয়ে রেখেছে একটা জায়গায়, মানে থালাগুলোকে জমিয়ে রেখেছে, এবং যত পুরনো খাবার সেই থালাগুলো পরিষ্কার। মানে ব্যাপারটা আমি বোঝাতে পারলাম কতটা জানি না, আমি আরেকবার বলছি। ও থালা নিয়ে আসছে, ধরো আজকে ভাত নিয়ে আসলো, আজকের ভাতটা দুদিন পরে খাচ্ছে, মানে জিনিসটাকে নষ্ট করে পচিয়ে সেই খাবারগুলো খাচ্ছে। ও দিনের পর দিন খাবার ঘরে ঢোকাচ্ছে, খাবারগুলো পচাচ্ছে, তারপরে সেই খাবারটা খাচ্ছে। একটা সুস্থ মস্তিষ্কের মানুষের পক্ষে কখনো এই ব্যাপারটা মেনে নেওয়া বা করা উচিত নয়, বা করতে পারে কি করে? পচা খাবার আমরা কি করে খাবো? তো যাই হোক, ওইটা দেখে ওর মা না ভীষণ রকম মানে অপ্রীতিকর বিভিন্ন চিন্তাভাবনা এবার ওর মার মধ্যে আসতে থাকছে, যে নিশ্চয়ই আমার ছেলের কিছু একটা প্রবলেম হয়েছে যার কারণে ও এইরকম করছে। তো এরপরে মানে ধরো এরপর বাবার সাথে আলোচনা করতে পারছে না, যখনই যাচ্ছে ওর বাবা একটাই কথা বলছে যে না, ও নেশাখোর ছেলের ব্যাপারে আমি কিছু বলবো না, ও চাষবাসও হেল্প করছে না, উল্টে আমাদের নাম বদনাম করছে। বিশ্বাস করছে না ওর কথা। দিনে দিনে না ছেলেটা ভীষণ রকম রোগা হয়ে যায়। সারা পরদিন কিন্তু মানে ওই যে দুদিন উনি দেখতে পেয়েছিল ওই পুকুরে গিয়ে পড়েছিল, দুদিন দেখার পর কিন্তু উনিকে আর ছেলে পুকুর কি ঘর থেকেই বেরোচ্ছে না, চান করছে না, পচা খাবার খাচ্ছে। এরপর কিছুদিন কেটেছে, এরকম করে 2-4 দিন কেটেছে, ওর রুমের পাশ থেকে না যাওয়া যাচ্ছে না আর, ভীষণ রকম নোংরা গন্ধ বেরোচ্ছে। নোংরা বলতে ধরো অনেক দিন যাবৎ কেউ যদি এক জায়গায় টয়লেট পটি করে, সেই যে তীব্র নোংরা পচা গন্ধ, ওই গন্ধটা আসছে। ওরা তখন কি করলো, এইবার দেখছে জিনিসটা টলারেট করা যাচ্ছে না, তখন বাড়িতে স্বামীকে আর ছেলেকে ডাকলো, ডেকে উনি সবটা বললো যে দেখ, আমার মনে হচ্ছে অন্য কোনো ব্যাপার, তোরা ভাবছিস নেশা, কারণ ও তো আজকে থেকে চিনি না, ও তো কখনো এরকম নেশা ভানের দিকে যায়নি, আমাদের বোধহয় কোথাও বুঝতে ভুল হচ্ছে, অন্য কিছু হতে পারে। তো বলছে ঠিক আছে চলো গিয়ে কথা বলবো আজকে ওর সাথে। দাদা বাবা সকলে এসছে, দরজা ধাক্কা দিচ্ছে, কোনো উত্তর নেই, কোনো উত্তর। লাস্টে দেখছে যে না, দরজা খুলবে না ও। ওরা তখন কি করেছে, দরজাটাকে ধাক্কা মেরে ছিটকানিটা ভেঙে ঢুকেছে। যখনই এই দরজাটা খুলেছে না, মানে পারলে ওদের সেই মুখে বাদের বমি বেরিয়ে আসবে, এত দুর্গন্ধ ঘরের ভেতরে। ও 5-6 দিন ধরে যে ঘরের ভেতরে ছিল, এত গন্ধ ধারণার বাইরে। প্রথমত চান করা বন্ধ করলো, দ্বিতীয়ত পচা খাওয়া শুরু করলো। এরপরেও কি করেছে জানো, যে বিছানার মধ্যেই ও পটি করেছে, টয়লেট করেছে, এমনকি ওই টয়লেট পটিগুলো নিয়ে সারা দেওয়ালে মাখামাখিও করেছে। ওরা যখন ঢুকলো দেখতে পাচ্ছে যে টেবিলে খাবার, যেই পড়ার টেবিলের মধ্যে ওই এঁঠো বাসন, পচা খাবার চারিদিকে ছড়ানো, কিছু পরিমাণে খাওয়া, আর একদিকে পটি করে রেখেছে কোথাও, মানে অল্প অল্প জায়গায় পটি করে রেখেছে, বিছানা পুরো ভেজা, টয়লেট করে। ও ওই নোংরা বিছানার মধ্যে কোনো রকম পোশাক না পরে শুয়ে রয়েছে। ওকে দেখলে মনে হচ্ছে ও যেন বিছানার সাথে মিশে গেছে, ওর শরীরে আর কিচ্ছু নেই, শুধু হাড়ের উপর জাস্ট চামড়াটা লাগানো। এই দৃশ্য দেখে ওর মা তো রীতিমতো হাউ হাউ করে কাঁদতে শুরু করে দিয়েছে। যা হোক ওকে ওই রুম থেকে বের করা হলো, সমস্তটা পরিষ্কার করার চেষ্টা করা হলো। তারপরে ওখানে কবিরাজ, তখন তো হুট করে ডাক্তার পাওয়া যেত না, বা হসপিটালও অত ইজিলি লোক অ্যাভেলেবেল ছিল না। আর ঘটনাটা যখন ওরা ওকে ওইভাবে উদ্ধার করে, তখন প্রায় রাত্রির 8:30-9টা বাজে। এবার অত গ্রাম থেকে কি করে কোথাও ওকে নিয়ে যাবে? তো ওকে যাই হোক অন্য রুমে নিয়ে যাওয়া হলো, এবং ওই দৃশ্য দেখে না ওদের ঘরে বেশ কান্নাকাটি পড়ে গেছে, যে কি হয়ে গেল হঠাৎ করে এত ভালো সুস্থ একটা ছেলে। তা ওই সমস্ত কান্নাকাটি, চিৎকার চেঁচামেচিতে গ্রামের বেশ কিছু লোক ছুটে আসে। ওর মধ্যে দিয়ে এই সমস্তটা দেখে আর পুরোটা শুনে ওর মায়ের কাছে একজন ভদ্র মহিলা, বয়স্ক ছিলেন, সে গ্রামের যথেষ্ট মানে রেসপেক্টফুল উমেন ছিলেন। তা উনি বলল যে দেখো লক্ষণগুলো তো খুব একটা ভালো না, আমার ঠিক থাকছে না।
পাশের গ্রামে কালু তান্ত্রিক বলে একজন আছেন, সে ভীষণ ভালো, এই সমস্ত কিছু বুঝতে পারেন। আমার মনে হয় তুমি একবার যাও, তোমরা একবার যাও, গিয়ে দেখো। এদিকে ডাক্তার আসে, ওর বাবা দাদা তো যাবে না, ওর বাবা দাদার একটাই কথা, ও নেশা করেছে তাই জন্য এই অবস্থা। এবার ডাক্তার আসে, ডাক্তার একদিনেরই সময় দেয় যে যা খেতে চায় খাইয়ে দাও, আমার পক্ষে সম্ভব না, হয়তো ও বাঁচবে না, কারণ ওর শরীরে কোনো রকম এনার্জি নেই, ইনফ্যাক্ট ওর নিজেরই বাঁচার কোনো ইচ্ছা নেই। আমি যদি বাঁচতে না চাই, আমায় তো কেউ বাঁচাতে পারে না জোর করে। তো এত কিছু যখন হচ্ছে, তখন ওর মা একটা রিকোয়েস্ট করলো ওর বরের হাজব্যান্ডের কাছে যে সমস্তটাই তো দেখলে, একবার ওই কালু ওঝার কথা বা কালু তান্ত্রিক কথা যার কথাই বলছে, একবার নিয়ে আসো না, একটা রাতের সময় এইটুকুনি আমি আমার ছেলের জন্য করতে চাই। ওরা বেরিয়ে গেল ওই তান্ত্রিককে নিয়ে আসার উদ্দেশ্যে। এইদিকে ছেলের তো শরীর মানে ধরে ধরে নিয়ে আসা, স্লাইন চলছে, মানে ধুক ধুক করছে জাস্ট প্রাণ, হয়তো বাঁচবেও না, এরকম একটা অবস্থা। ওরা যেই গেছে, ধরো রাস্তায় 1-1.5 ঘন্টার, রিটার্ন আসতেও 1-1.5 ঘন্টা, রিটার্ন আসতে মানে ধরো প্রায় চলে এসেছে, 1-1.5 ঘন্টা পেরিয়ে গেছে। হঠাৎ ওই ছেলে উঠে বসলো, একেবারে সুস্থভাবে উঠে বসলো, উঠে উবু হয়ে বসে তো পা দুটো মুড়ে মুখের কাছে নিয়ে এসে বসেছে, আর হাত দুটো দিয়ে পা দুটোকে এরকম করে জাপটে ধরেছে, ধরে মাথাটা নিচু করে হাসছে। আস্তে আস্তে হাসিটা না বাড়ছে, তীব্র ভীষণ বিভৎস একটা বাজে হাসি, এই করে একটা হাসি। হাসিটা বেশ চললো 5-7 মিনিট, তারপরে নিজেই থেমে গেল। মাথা নিচু করে এইবারও বলতে শুরু করলো, আমায় পারবি না ওর থেকে আলাদা করতে, আমি ওকে ভালোবাসি, আমি ওকে নিয়ে যাবো সাথে করে। ওই যে ওঝা নিয়ে আসছিস, কালু ওঝা, ও আমার কিছুই করতে পারবে না। ও কিন্তু জানে না যে ওখানে কে আসছে বা না আসছে, ওকে কিছুই বলা হয়নি। ও নিজে থেকেই বলছে যে তোরা যাকে নিয়ে আসছিস তাকে দিয়ে আমার কিচ্ছু করতে পারবি না, আমি ওকে ভালোবাসি, আমি ওকে নিয়ে যাব, কেউ মানে আমাকে আলাদা করতে পারবি না, এরকম টাইপের কথাবার্তা বললো। বলার পর হুট করে উঠে দাঁড়িয়ে পড়লো বিছানার উপর। সেই বিছানা থেকে উঠে দাঁড়িয়ে এক লাফ দিল, দিয়ে ঘরের একটা কোনায় গিয়ে ঢুকে পড়লো। ওখানেই বসে বসে এইবার কনস্ট্যান্ট হাসতে আছে। ততক্ষণে কালু ওঝা এসে, মানে ওই সমস্ত বিভৎসতা দেখে না ঘরে আর কেউ নেই, বৌদি মা যারা ছিল সবাই ধুরুম ধুরুম করে ঘর থেকে বেরিয়ে গেছে। এবার ওরা ঘরের বাইরেই দাঁড়িয়ে আছে, ততক্ষণ ওই ওঝা এসছে বা তান্ত্রিক এসছে, বলছে কি তাকে সবটা বলা হলো। উনি বললো ঠিক আছে আমি যাচ্ছি, তোমাদের চিন্তা করার দরকার নেই। এবার তান্ত্রিকের পেছনে পেছনে এরাও ঢুকেছে, পাড়ার সকলেও মোটামুটি এসছে, ছোট বড় মিলিয়ে। এবার এসেতে দেখছে যে ও ওখানে বসে হেসেই যাচ্ছে। তা ওরা বিভিন্ন মন্ত্র, তারপরে বিভিন্ন ধুনো টুনো ছড়াতে, ঠাকুরের দেবতার অনেক মন্ত্র পড়াতে ও ওই কর্নার থেকে বেরিয়ে এসে চুপ করে বসে। বাড়ির লোকে কালু ওঝা ইশারা করে বলে ওর হাত পাত বেঁধে বিছানায় বসানো হয়েছে। যখন ওকে বিছানায় বসানো হলো, ওর অন্য মূর্তি, মানে ওকে আর ধরে রাখা যাচ্ছে না, এত শক্তি যে ছেলেকে তুলে তুলে নিয়ে আসতে হচ্ছে। ডাক্তার জবাব দিয়ে দিয়েছে যে বাঁচবে না, কিন্তু যেই সময় ওকে বাঁধা হয়েছে, ও পারলে ওই মোটা দড়ি, গরু বাঁধার দড়ি ছিঁড়ে দেয়। তারপর অনেক তন্ত্রমন্ত্র করে, অনেক আচার আচরণ করার পর ওই তরুণের কণ্ঠ থেকে একটা মেয়ে আর ছেলে মেশানো একটা কণ্ঠস্বর ভেসে এলো, যে বলল যে ওই তেঁতুল গাছে আমি প্রায় 40 থেকে 50 বছর কাটিয়েছি, ওটা আমার বাসস্থান ছিল, আর এই ছেলেটি ওই গাছটিকে কেটে ফেলে, এতটা নৃশংস কাজ, আমার ঘর আমার থেকে আলাদা করে দেয়। আমি সেদিন রাতে ওকে ডেকে নিয়ে গেছিলাম ওকে হত্যা করব বলে, কিন্তু আমার ওকে দেখে ভীষণ ভালো লাগে, আমি তো একটা কুমারী মেয়ে ছিলাম, আমি ওকে ভালোবেসে ফেলেছি, এবার আমরা দুজন একসাথেই থাকবো, আমি ওকে ছাড়বো না, আমি ওকে মানে হাজব্যান্ড রূপে বা স্বামী হিসাবে গ্রহণ করেছি, ও আমাকে স্ত্রী হিসাবেই গ্রহণ করেছে, আমরা দুজন একসাথে থাকবো, এরকম কিছু কথা বললো। তো তখন ও তান্ত্রিক বলছে যে একজন মৃত আত্মার সাথে তো একজন জীবিত মানুষের কোনো সম্পর্ক হতে পারে না, তুই ওকে ছেড়ে দে, আমি তোর মুক্তির ব্যবস্থা করছি।
ও মুক্তি চায় না, ও মুক্তি চায়ও না, আর একে মুক্তি দেবেও না। ভীষণ রকম তন্ত্রমন্ত্র নিয়ে একটা যুদ্ধ চলার পর অবশেষে মূর্তিটি রাজি হলো, বা প্রেতটি রাজি হলো আর কি, যে আমি আর একটা আমাকে বাসস্থান খুঁজে দিতে হবে, এবং প্রতিদিন যতদিন ও বেঁচে থাকবে ও কাউকে বিয়ে করতে পারবে না, এবং সারা দিনে একবার হলেও আমার সাথে গিয়ে ওকে ওই গাছের নিচে দেখা করে আসতে হবে আর খাবার দিয়ে আসতে হবে। যদি তোমরা রাজি থাকো তাহলে আমি ওকে ছাড়বো, যদি না থাকো তাহলে ছাড়বো না। তো যথারীতি অবভিয়াসলি সবাই রাজি হয়, কিছু করার নেই। এত বড় একটা নেগেটিভ শক্তি আর এত ভীষণভাবে ওকে জড়িয়ে ফেলেছিল, বা ছেলেটিও জড়িয়ে পড়েছিল, ওকে ছাড়িয়ে নিয়ে আসা অসম্ভব ছিল। তো যাই হোক রাজি হয়, ও তো ওকে ছেড়ে দেয়, কিন্তু বেশি দিন না, বছর 5 পর ছেলেটি একদিন দেখা যায় আর কি, যে গাছটি বলেছিল যে এই গাছে ও রোজ দেখা করবে, ওই গাছে ফাঁস লাগা অবস্থায় ওর মৃতদেহ আবিষ্কার করে। মানে এই ছিল একটা ঘটনা, যেটার হয়তো শেষটা একটু ভালো হতে পারতো, কিন্তু মানে কিছু কিছু জিনিস হয়তো আমাদের ভাবনা চিন্তার বাইরেই থাকে। ও মানে ছেলেটি একটা খুব ব্রাইট স্টুডেন্ট, ও কখনো ভাবতেই পারেনি যে ওর জীবনে একটা এইরকম মানে অবান্তর একটা ঝামেলায় ও পড়ে যাবে সামান্য একটা গাছ কাটার জন্য। তো যাই হোক, এই হলো ঘটনা। ঘটনাটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। ঘটনার শেষটা কিন্তু ভীষণ রকম খারাপ, যে বাঁচাতে পারা গেল না ওকে। ও হয়তো ভুলবশত ওই গাছটাকে কেটে ফেলেছিল, ভুলবশতই হয়তো তার বাসস্থানটাকে আঘাত করে ফেলেছিল, কিন্তু একটা সুযোগ তো দেওয়া যেত। কিন্তু ও ও আর যেই অ্যান্টিটিটা ছিল, ও তোকে ভালোবেসে ফেলেছিল, ওকে নিয়েই যেত। হয়তো কোথাও না কোথাও ওই ছেলেটিও ওকে ভালোবেসে ফেলেছিল, বা ও ওকে পারমিশন দিয়েছিল, ঠিক আছে আমিও যাব তোমার সাথে। তো যাই হোক, এই ছিল ঘটনা। ঘটনাটা কেমন লাগলো আমাকে কিন্তু বলবে, অবশ্যই জানাবে। আর আগের দিন আমি একটা ছোট্ট গল্প পোস্ট করেছিলাম, সেটাও কিন্তু ভালোই আমি রেসপন্স পেয়েছি। ওই রকম গল্প যদি আরও পেতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর আবারও বলছি, তোমাদের কাছে যদি এরকম কিছু গল্প থাকে তাহলে কিন্তু আমাকে অবশ্যই নিচে দেওয়া নাম্বারে ভয়েস কল করে পাঠিয়ে দিও। আর যারা বিশ্বাস করো না তাদের আমি বিশ্বাস করতে বলছি না, এই অনুষ্ঠানটা শুধুমাত্র তাদের জন্য যারা এই ঘটনাগুলোকে উপভোগ করে বা শুনে ভয় পায়। ভয় পেতে আমরা খুব ভালোবাসি, তাই আমরা এই একটা বিভিন্ন প্রচেষ্টার মাধ্যমে মানুষকে আরও ভয় দেখাতে চাই, যাতে সেটাও অনুভব করতে পারে। এমন নয় যে এটা কাউকে ক্ষতি করছে বা এই অনুষ্ঠান কারোর বিরুদ্ধে গিয়ে কথা বলছে। যার যার নিজস্ব বিশ্বাস, নিজের কাছে অন্ধবিশ্বাসকে প্রশ্রয় দিচ্ছি না আমরা, শুধুমাত্র উপভোগ করার জন্য কিছু কিছু ঘটনা আমি এখানে শেয়ার করে থাকি। তাহলে চলো, দেখা হচ্ছে আবার পরের সপ্তাহে শনিবার ঠিক রাত্রি 9টায় ভয়ের অনুভূতিতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ঘটনাগুলো কেমন লাগছে আর কী ধরনের ঘটনা তোমরা আরও শুনতে চাও সেগুলোও আমাকে জানাবে। চলো, আজকের মতো বিদায়।